যখন প্রথম কাজ মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো তখন আপনারা নিয়মিত যোগাযোগ করতে পারতেন না ওর সাথে? যোগাযোগ করতে পারতাম না বলতে ও যেটা আমাদের বললো, আমি বসে বসে ভাত খাচ্ছি, তখন হঠাৎ করে ফোন আসলো। সাথে দেখি একটু কান্ত কান্ত ভাব। কিরে তুই কান্না করছিস? কি বলবো, আর্মিদের এমনই শিক্ষা দেয় যাতে ওরা মা বাবাকেও ত্যাগ করতে পারে। ভারতীয় জনতা পার্টি শহীদ সেনা জওয়ানের পদবি খোঁজে দায়িত্ব সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁও বদলা নিতে গিয়ে ভারত পাকিস্তান যুদ্ধে নদিয়ার তেহট্টের ঝন্টু আলী শেখের বাড়িতে আমাদের এবং দেশ রক্ষার বীর শহীদদের বাড়িতে পৌঁছয়নি, কিন্তু তৃণমূলের বিধায়করা সকল সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে জানে। সম্প্রতি ভারত পাকিস্তানে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি শান্ত হলে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আরবলদা গ্রামের সেনাবাহিনীতে কর্মরত দীপ বিশ্বাসকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে এসে আজ শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এমনটাই জানালেন। অত্যন্ত অভাবী কৃষি পরিবারের ছেলে দীপের ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই দীপ ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর হিসেবে কাজে যোগদান করেন। হায়দ্রাবাদে প্রথম পোস্টিং, তারপরে 7 মাস বাদে বাড়ি এসে আসাম অরুণাচল প্রদেশে দ্বিতীয়বারের জন্য বাড়িতে আসা গত ফেব্রুয়ারি মাসে। এরপরে সে কর্তব্যরত ছিল জম্মুতে। তবে পেহেলগাঁওতে পাকিস্তান জঙ্গিদের ভারতীয় পর্যটকের গুলি করে গণহত্যা করে। সেখানেই বিশেষ ট্রেনিং দেওয়ার পর অপারেশন সিঁদুর সফল হয়ে যায়। দীপ বিশ্বাসও তার মধ্যে ছিল। তবে সেই সময় পরিবারের সাথে অনিয়মিত যোগাযোগ ছিল, এমনকি দুশ্চিন্তায় থাকে পরিবার। আজ গ্রামে আসার পর বিদ্যালয়ে পড়াশোনা করার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, স্থানীয় ক্লাবের সদস্যরা, পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি সকলের সংবর্ধনায় উৎসবের চেহারা নেয় গ্রাম। সেইতে বলছে না না কই বাবা আমি কাঁদছি না তো, তবু আমাদের মনটার মধ্যে কেমন লাগলো বুঝলেন। এইসব সমস্ত কথা আমাদের বলতে এখন কান্না পাচ্ছে। তবু জিনিসটা চাপিয়ে গিয়েছে, যেহেতু ওদের নিষেধ ছিল বাবা মার জানানো, হয়তো আমরা চাই সে এখন আমরা জন্ম দিয়েছি ঠিকই, সে এখন ভারত মাতার সন্তান। একদম তাই, কোটি কোটি মানুষের রক্ষা করতেছে। সেই জন্য ভারতের হয়ে কাজ করুক, ভারতবর্ষের যে কোনো শত্রুর মোকাবিলা করুক, এটাই বলার। আপনার নাম? আমার নাম রতন। এই জায়গাটার নাম কি? এটা আরবলদা, বাবলা পঞ্চায়েত। বাবলা পঞ্চায়েত। আচ্ছা, দীপ বড় নাকি? ও কোন ক্লাসে পড়তে পড়তে কাজ পেয়েছিল? কলেজে ভর্তি হয়েছিল ফার্স্ট ইয়ারে। আর পড়তো কোথায়? এই মোল্লাবের? না, মোল্লাবেরে পড়তো, তারপরে হচ্ছে চাকদা কলেজে ভর্তি করা হয়েছিল। আচ্ছা, তারপরে কি ওর সেনাবাহিনীর প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকে নাকি? সেনাবাহিনীর প্রতি মানে ওই পাট কাটি দিয়ে এমনি বন্দুক টন্দুক বানাতো, এই সমস্ত খেলা করতো ছোটবেলা থেকে? হ্যাঁ। আচ্ছা, তারপরে মানে যখন ও মাধ্যমিক পাশ করলো তখন কি ইচ্ছা প্রকাশ করেছিল আমি কাজ? ও নিজের ইচ্ছাতে ফর্ম ফিল আপ করেছিল। হ্যাঁ। আর এমনি মাঠের দৌড়ানো টৌড়ানো বাড়িগুলো তো শারীরিক মানে পড়াশোনা, কলেজ টলেজে এসে আবার ওর বাবার সঙ্গে হাতে হাতে কাজ করতো, করে নিয়ে আবার সুযোগ মতো যেত। যখন কাজ পেলো প্রথম তখন একটু দুশ্চিন্তা হলো কি? চিন্তা তো হয় যে কোথায় থাকবে না থাকবে। তারপরে তো আনন্দও ছিল যে দেশের দেশের একটা হয়ে গেল। তো তারপরে এই যখন কতদিন আগে পেয়েছিল কাজ পেয়েছে মানে আমি তো বাংলার হিসাব করি, ওই গেল বৈশাখে জয়েন্ট হয়ে যায়। আচ্ছা, তো তারপরে বাড়িতে এসেছিল কবে? বাড়িতে এসেছিল 7 মাস পরে। 7 মাস পরে বাড়িতে এসে 20 দিনের ছুটিতে এসেছিল। তখন প্রথম পোস্টিং কোথায় ছিল? প্রথম হায়দ্রাবাদে ছিল। আচ্ছা, তারপর হায়দ্রাবাদে ট্রেনিং ছিল। প্রথম পোস্টিং আসামে। আচ্ছা, আসাম থেকে নিয়ে যাই অরুণাচল ট্রেনিং করাতে আর কি। তো ট্রেনিং মারফতটাই বেশি হয় আর্মিদের ওদের। ওখান থেকে যাওয়ার পরে আবার রিটার্ন নিয়ে আসে, এসে আবার 15 দিন পরে বোধহয় আবার ওকে ওখানে ডাক করে। ডাক করার পরে আবার জম্মুতে যে গিয়েছিল আমরা জানি না, আমাদের বলতে বারণ করেছিল ওর ওপর থেকেই যে বাড়িতে যেন না জানে, কোথায় যাচ্ছ না যাচ্ছ যদি জিজ্ঞাসা করে বলবা কোথায় আছি জানি না। তুই যে ফিরছে এখন আজকে কেমন লাগছে? সবাই বাড়িতে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তো সেক্ষেত্রে যখন যুদ্ধটা হয়েছিল তখন ও কোথায় ছিল? তখন আসাম থেকে গিয়েছিল জম্মুতে। আচ্ছা, তো এখন তো ছেলেকে নিয়ে আনন্দ। তারপর তো ছোট ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 7 পড়ে। আর বাবা কি কাজ করে? বাবা চাষের কাজ করে। আপনার নাম কি? আমার নাম দেবী বিশ্বাস। বাবার নাম? রতন বিশ্বাস। মোল্লাবের স্কুল, আরবলদা স্কুলে প্রথমে, তারপরে মোল্লাবের স্কুল হাই স্কুলে, তারপরে 12
পাস করার পরে তারপরে জয়েন। মানে উচ্চ মাধ্যমিক পাস করে? তখন কি তোমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। তো শারীরিক দিক থেকে অনেক ফিটনেস দরকার, এই মাঠেই কি প্র্যাকটিস করতে তুমি? আরবলদা নিম্ন সমিতির মাঠেই প্র্যাকটিস করেছি। আরবলদা নিম্ন সমিতির মাঠে প্র্যাকটিস করে তারপরে ওখানে মাঠ পাস করেছি। তোমার প্রথম জয়েনিং কোথায় হয়েছিল? প্রথম জয়েনিং আসামে। আচ্ছা, তোমার সেনাবাহিনী তো বিভিন্ন বিভাগ থাকে, তোমার কোন বিভাগে? আর্মিতে আমার আর্টিলারিতে। আচ্ছা, অপারেশন সিঁদুরে কখন কিভাবে ডাক করবে? অপারেশন সিন্দুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে, ওখানে আমাদের ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে। ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে। আর আমি ওখানে আগে ড্রোন চালানো শিখেছিলাম, যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের, মানে ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে, ওখানে হঠাৎ ওখানে যাওয়ার পরে তেজপুর স্টেশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ট্রেন ওখানে আছে, সব কিছু লোড আছে। ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম যে জম্মুতে যেতে হবে, জম্মু কাশ্মীর। তারপরে ওখান থেকে যাওয়ার পর ট্রেনে ওঠার পর ওখানে যে নামলাম জম্মুতে। তারপর ওখান থেকে আমাদের বললো যে ফোনের পুরো কন্ট্যাক্ট পুরো বন্ধ ওখান থেকে, আর এরকম ব্যাপারে মানে ওখানে যা কার্ড বাড়ে হবে ওখানে ওটার ব্যাপারে বললো আমাদের, যেখানে যেখানে যেতে হবে সব আমাদের লিস্ট দিয়ে দিল। সেসব জায়গায় যা যা কাজ আমাদের সেগুলো বলে দিল আগে থেকে, সেই অনুযায়ী আমরা। মানে বর্ডার তো ক্রস করতে হয়েছিল পাশে? না, বর্ডার আমরা যেখানে ছিলাম যেসব জায়গায় ঘুরেছি 4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম ডিফারেন্সে আমরা। যখন অপারেশন সিঁদুরে গিয়েছিল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিল সেরকম? পরিবারের সাথে মাঝে মাঝে, খুব কম। আচ্ছা, পরিবার চিন্তিত ছিল তো তোমাকে নিয়ে তখন? না, কাউকে জানাতে বারণ করেছিল, সব পুরো। আচ্ছা, কন্ট্যাক্টে কাউকে মানা করেছিল। আচ্ছা। এর আগে কবে বাড়িতে এসেছিল? এর আগে এসেছিলাম হোলিতে, মার্চ মাসে। আচ্ছা, তাহলে তো প্রায় আবার অনেকদিন বাদেই। তো এখন কি সবাই মানে আগে একটা টাইমে বাড়িতে যাওয়ারও পরিস্থিতি ছিল না, এখন সেই পরিস্থিতি সব ঠিকঠাক হয়ে গেছে? এখন ওখানের পরিস্থিতি, এখন ফোন করেছিলাম আমি কিছুদিন আগে, এখনও মানে এমনি নর্মাল আছে, কিন্তু সে আতঙ্কটা এখনো যায়নি। করতে পারলে নিজেকে গর্ববোধ মনে করছো দেশের জন্য? হ্যাঁ, ও তো আগের থেকেই ওখান থেকে যাওয়ার পর থেকেই গর্ববোধ করছি, যে কারণ একটা যুদ্ধে একটা নাম এসছে, সেসব জায়গায় যে ডাক পেয়েছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। তোমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ক্লাসে। তো ওর ক্ষেত্রেও কি মনে করছো, যদি ইচ্ছা করে তার তুমি সম্মতি দেবে তো? আমাকে সাহায্য করবে। বাবা কি করেন পেশায়? চাষবাস করে। তো এই আজকে এতদিন বাদে ফিল্ডে স্কুলের বন্ধুরা, মাঠে প্র্যাকটিস করার বন্ধুরা সবাইকে পেলে কেমন লাগছে? ভালো লাগছে খুব। কি নাম তোমার? দীপ বিশ্বাস। বাবার নাম? বাবা রতন বিশ্বাস। এটা কোন জায়গা? কোন জায়গা পেয়েছো? এটা আর বললাম কালকেই সংবাদ পেয়েছি এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে ও বাড়িতে আসার সাথে সাথে আমরা ওকে বীরের সম্মান জানাবো। নিশ্চিতভাবে এটা আমার শান্তিপুরের গর্ব। আগামী দিনেও আরও বড় হোক, আরও বড় জায়গায় যায়, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ভারত মায়ের সেবাও করেছে, এর থেকে বড় আর কিছু হয় না। দেশের সেবা করছে, আগামী দিনেও দেশের সেবা করবে এই বিশ্বাস। সেনাবাহিনী জওয়ানেরকে সম্মান জানাতে বাড়িতে আসবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তবুও বর্তমান পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো দেখা যায় যে অনেকে অনেক জায়গায় পৌঁছায় না। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, এটা তো আজকের দিনে একটা আনন্দের পরিবেশে আমি রাজনীতির কথা বলতে চাই না, ঠিক আছে? আমি শুধু একটা কথা বলবো যে যারা দেশের সেবা করে সেনাবাহিনীতে, তাদের কোনো জাত ধর্ম রং বর্ণ হয় না, তাদের একটাই পরিচয়, তারা দেশমাতৃকার সেবায় নিয়োজিত। এইটাই সব থেকে বড় একটা দুর্ভাগ্য। ভারতবর্ষের এমন একজন শাসক দল ভারতবর্ষ চালাচ্ছে যারা জওয়ানদের মধ্যেও শ্রেণীবিন্যাস করে, জাত ধর্ম দেখে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নদিয়ার আর এক বীর সন্তানের কথা বলছেন, সে প্রসঙ্গে আজকে যে আমি যেতে চাই না, এটা তো ওদের কালচার, ওরা করবে। আমাদের দল এই কালচারে বিশ্বাসী নয়। সেক্ষেত্রে এটা মানে আপনাদের ক্ষেত্রে বিতর্কিত নয় তো? কারণ এখন এই পরিস্থিতিতে এরকমটাই মনে হচ্ছে, এটা স্বাভাবিক, প্রথমেই বললাম। না না, বিতর্ক খুঁজলে বিতর্ক খোঁজা যাবে। ওদের 80-র দশকে জন্ম নেওয়া একটা দলের কাছ থেকে আমরা ভারতবর্ষের ইতিহাস জানবো না, ভারতবর্ষের সংস্কৃতি শিখবো না, ঠিক আছে? আমরা চন্দ্রশেখর আজাদকেও পুজো করি, আমরা সুভাষচন্দ্র বসুকেও পুজো করি, এটা ভারতবর্ষের সংস্কৃতি। আবারও বলছি, আমরা চন্দ্রশেখর আজাদকেও পুজো করি, আমরা সুভাষচন্দ্র বসুকেও পুজো করি। 80-র দশকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল আমাদেরকে ভারতবর্ষের সংস্কৃতি শেখাবে না। আর শুনলেন যখন যুদ্ধের সময় তখন কি পরিস্থিতি? হ্যাঁ, ওর সঙ্গে কথা বললাম, গল্প করলাম।
আগামী 35 দিনও শান্তিপুরে থাকবে, পরিবারের সাথে সময় কাটাবে, এটাই সব থেকে বিষয়। ও ভালো থাকুক, আগামী দিনে আরও বড় হোক। এরকম তো অনেক সেনাবাহিনী আছে গ্রাম বাংলা থেকে প্রচুর। একদম, আমরা যখনই সংবাদ পাই আমরা তাদেরকে সাধুবাদ দেওয়ার জন্য পৌঁছে যাই। ওর ক্ষেত্রে যেটা ও নিজের মুখ থেকেই বলল যে ও এই যুদ্ধে অপারেশন সিন্দুরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই অভিজ্ঞতা কথাও শেয়ার করলো। এটা আমাদের কাছে খুব আনন্দের এবং ভালোবাসা। আমরা বাবলা অঞ্চলের আমার সাথে উপপ্রধান সহ আরও অন্যান্য মেম্বাররা রয়েছে। আমরা মনে করি যে বাবলা গ্রামের একটা গর্ব এবং সর্বোপরি শান্তিপুরের গর্ব। মা বাবা যদিও অনেকটাই শক্ত, না হলে ওনারাও বললেন এত লক্ষ লক্ষ মানুষের সেবা করতে যায়, আমার বাড়ি থেকে সৈন্য সেনাবাহিনী রয়েছে, তবুও মা বাবার সঙ্গে কিছু কথা বললেন? আগে তো এলো, আমি ঢোকার সময় কথা বলেছি, বাড়িতে ঢোকার সময়। আগামী দিনে নিশ্চয়ই এখন কথা হবে। আজকে তো তাদের আনন্দের দিন, এর মধ্যে আর আমাদের বেশি সময় নষ্ট না করাই ভালো। এখন সময়টা ও কাটাক, দিয়ে পড়বো আমার সাথে সময় কাটাক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনি তো শিক্ষক। দেখুন, দীপকে আমি প্রথম আমার জয়েনিংয়ের পরে দীপ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ছোটোবেলা থেকে আমরা যখন দেশাত্মবোধকের যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের হতো স্কুলে, ছোটোবেলা থেকে দেশাত্মবোধক প্রোগ্রামগুলো আমাদের যারা বিপ্লবী ছিলেন, আমাদের আর্মি সম্বন্ধে জানারও আগ্রহটা ছিল। তার সেই স্বপ্নটাও পূরণ করেছে। একজন শিক্ষক হিসাবে আমিও খুব গর্বিত অনুভব করছি। সেক্ষেত্রে কি অন্যান্য ছাত্ররাও কি এরকম সেনাবাহিনীতে আছে আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম ওই গেল এবং আরও আমার আরেকজন ছাত্র আছে এবং আরও অনেকে চেষ্টা করছে আর্মিতে যাওয়ার জন্য। ছোটবেলায় অনেকেই গ্রাম বাংলার মার কাছ থেকে শুনলাম ওর মধ্যে একটা ন্যাক ছিল, পাটকাঠি দিয়ে বন্দুক তৈরি করে দেশ রক্ষার একটা। আমরা যখন 15ই আগস্টে যখন স্কুলের ফ্ল্যাগ তুলতাম, তারপরে 23শে জানুয়ারি ফ্ল্যাগগুলো তুলতাম, ও ফ্ল্যাগ নিয়ে যেত এবং যে ফ্ল্যাগের যে আমাদের যে গর্ত করবো, এটা ওই করতো। ওদের যে বন্ধুদের টিমটা ছিল, টিমটা মিলে ওরা সবাই করতো। স্কুল থেকে সাজানো, ফ্ল্যাগ সাজানো সব এরাই। তো আজকে তো সেই ছাত্র বাড়ি ফিরেছে, তো স্কুলেও কি যদি খোলে তখনও কোনো সংবর্ধনা বা কিছু? হ্যাঁ, স্কুল খুললে পর আমরা অবশ্যই স্কুল থেকে তো আমরা অবশ্যই দেবো না, যে নিজের লক্ষ্য পূরণ করেছে, স্বপ্ন পূরণ হয়েছে। এরকম তো আরও বাচ্চা আছে যাদের স্বপ্ন রয়েছে মনে। আপনার নাম? আমার নাম ভানুদয় মণ্ডল, আরবলদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।